ঠিক আছে তো? এই প্রশ্নপত্রে আমরা কোথায় যাচ্ছি, কি প্রশ্নপত্রে আমরা পরীক্ষা দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের চোখটাকে আরো প্রসারিত করে বললেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। প্রিয় ভাইরা, আপনাদের খেদমতে এবার ভিন্ন আরেকটি কথা তুলে ধরতে চাই। সেটা হলো, আমরা যখন কাউকে দেখি যে আখেরাতের বিচারকে পেছনে ফেলে দিয়ে দুনিয়ার জীবনটাকে নিজের মত মতো গঠন করে চলতে চায়, নিজের মত মতো দুনিয়া চালাতে চায়, তখন আলেমরা যদি তাকে বাধা দেয়, বলে যে ভাইজান আপনার এই কাজটা ঠিক না, এভাবে কাজটা করা যাবে না, তখন আপনারা আলেমদের উপরে খেপে যান। কেন খেপেন? খেপেন এই জন্য যে আপনাদের চোখে আখেরাতের কোনো ছবি ভাসে না। আখেরাতের ছবি, আপনারা দুনিয়াকে বিচার করেছেন দুনিয়া দিয়ে, আর আলেমদের চোখে কোরআন আছে বলে তারা আখেরাতের হিসাব দিয়ে দুনিয়াকে বিচার করে। কি দিয়ে? আখেরাতকে সামনে রেখে তারপরে তারা দুনিয়াটাকে চিন্তা করে। সেজন্যই তো বলে আলেমরা কথা বলে মানুষকে যে ভাই এটা করবেন না, এটা করেন না, এটা করা উচিত না, আপনারা খেপে যান। হ্যাঁ হুজুর কি বোঝে না? হুজুরা তো আসলে কিছু বোঝে না। কথা বুঝতে পেরেছেন? ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার এক স্নেহেশপদ ছাত্র ছিল মানে এখন আর পড়ে না, অনেক বড় হয়ে গেছে। সে দাখিল পাশ করলো। ছোট গল্পটা না বললে হবে না, একটু বোঝার জন্য। তো দাখিল পাশ করার পরে আমি যখন সিদ্দিকা মাঝে শিক্ষকতা করতাম, বোর্ডিং এ থাকতো। তা আমি হঠাৎ করে দেখতে পেলাম যে ও বোর্ডিং এ থাকে না, মাদ্রাসায় ক্লাসে আসতেছে। মাদ্রাসার উঠানে আমার সাথে দেখা, যথারীতি সালাম দিয়েছে। তা আমি তার নাম আর বললাম না, হয়তো কখনো শুনলে বলবে যে হুজুর আমার দোষটা বললেন। আমি নাম ধরে বললাম যে কেমন আছিস? ভালো আছি। তো তুই থাকতেছিস কোন জায়গায়? তো বলতেছে হুজুর আমি এই পাশে অমুকের বাড়ি, লজিং থাকি। তা আমি বললাম যে এই বয়সে লজিং থাকা তো ঠিক না, তুই মাদ্রাসার বোর্ডিং এ থাকতেছিল, ওটাই তো ঠিক ছিল, তুই বোর্ডিং এ ফিরে আয়। মানে এই ছেলেটার পারিবারিক অবস্থা এত দুর্বল যে আমাদের একজন শিক্ষক সালে হুজুর নামে পরিচিত, সালে আহমদ ভাই, আমরা একসাথে ক্লাস করেন, উনি ওর লেখাপড়ার খরচ দিতেন, এমনকি দাখিল পরীক্ষার ফর্ম ফিল আপ সহ সব খরচগুলো সালে হুজুর দিতেন। আমি বললাম যে তোর তো দুঃখের সময় তো প্রায় চলে গেছে, এখন আর লজিং থাকবি কেন, তুই বোর্ডিং এ চলে আয়, তোর ভালো হবে। তো আমার সামনে আর কোনো কথা বলে নাই। ওর বন্ধুদের সাথে, মানে ওর ক্লাসে যারা পড়ে তাদেরকে কয়েকজনের কাছে বলিছে যে মনির হুজুর কি আমার চেয়ে বেশি বোঝে নাই। হ্যাঁ, এখন লজিং থাকবো না, তো কোন সময় লজিং থাকতো। যাই হোক, ওই কথাটা আবার মুহূর্তের মধ্যে আবার আমার কানে এসে ঢুকছে যে হুজুর কি আমার চেয়ে বেশি বোঝে। তা আমি তো আসলে বুঝি না, আমি ওরকম চুপচাপ আছি। কিছুদিন পরে 6 মাস চলে যাওয়ার পরে একদিনও আমাদের এসে জড়ায় ধরে কাঁদতেছে। কি হয়েছে শোনা পাখি, হঠাৎ কাঁদতেছিস কেন? আমি আবার একটু ছাত্রদের সাথে রসিকতাও করি। কাঁদতেছিস কেন, কি হয়েছে? হুজুর ভুল হয়ে গেছে। বলে কিসের ভুল? মনির হুজুর কি সব বোঝে? মনির হুজুর কি বোঝে? হ্যাঁ, হুজুর আপনি মাফ করে দেন। বলে মাফ আমি করলে হবে কি, তোর জীবন তো শেষ, আমি মাফ করে দিলাম, তবে কি তোর? তা যদি বলিস নাই, অমুকরে বলেছিলি না অমুক দিন, যেদিন তোরে মাঠে দাঁড়া বললাম যে তোর লজিং থাকা ঠিক না, তুই সেদিন অমুকরে বলিস নি যে মনির হুজুর আমার চেয়ে বেশি বোঝে? তো আমি সেদিনই বুঝেছি যে না, তুই আমার উস্তাদ, আমি তো ছাত্র, আমি তো সেইভাবে চলি। দেখিস না, সালাম দিলি উত্তর দিয়ে আর কিছু জিজ্ঞেস করি না তোরে। সমস্যা হলো ওই যে বাড়িতে লজিং থাকতো, দাখিল পাস করে, তার মানে আইএ পড়ে, ওই বাড়িতে একটা মেয়ে ছিল ক্লাসে 8 পড়তো। সেই মেয়েটা হলো ছাত্রী। ঘটনাক্রমে সেই পারিবারিক ভাবে ওই মেয়েটাকেও বিয়ে করেছে। এখন স্ত্রী, আগে তো ছাত্রী ছিল, দমক টমক দিতে পারতো পড়া টড়া না করলে। এখন তো স্ত্রী মানে একদম কাছের। আর স্ত্রী হয়ে গেলে স্ত্রীরাও তো বোঝে যে আমার খালি মাস্টার না, আমার স্বামীও বটে। এই জন্য দুইজনের মধ্যে মাঝে মধ্যে বাদাবাদি, বুঝতে পারছেন তো? আর বাদাবাদি হলে ও তো আর বোঝে না যে বউরে বাপের বাড়ি ফেলায় মারা যায় না, ও মাঝে মধ্যে 2 এক চর্চা করতে। এই জিনিসটা মার আর বাপের কাছে খুব খারাপ লেগেছে। এখন জামাইরে কি বলবে? জামাইয়ের কাছ থেকে তো মেয়ে ছাড়া নিতে হবে, কিন্তু কি বললে, হঠাৎ করে ছেড়ে দেওয়ার কথা বললে তো আর ছাড়বে না।
জামাই বাবাজি মানে আমার সেই ছাত্রের বলেছে, বাবাজি শোনো, তোমার আমরা সৌদি আরব পাঠাই দেওয়ার একটা নিয়াত করেছি। আমার এক বন্ধু আছে সৌদি, তার সাথে কথা বলেছি, ভিসা টিসা মোটামুটি পাঠায় দিচ্ছে, তা খরচ হবে ফিরে 1,20,000 টাকা। তো অর্ধেক আমি শ্বশুর হিসেবে দেবো, আর অর্ধেক তুমি দিবা। তো বলছে আমি কোন জায়গাতে দেবো? তোমার বাড়িতে, বাপের বাড়িতে আনো, বুঝে জোগাড় টাগাড় করে। ও বাড়ি যে বাপের সাথে মোটামুটি আর কি, আমি যে জায়গা পাবো সেই ভাগ করে দাও, সেই জায়গা আমি বাঁচবো, আমি বিদেশ চলে যাচ্ছি, বিদেশ গেলে আমাকে কোনো কষ্ট থাকবে না, অনেক কিছু করে টরে নিজের ভাগের জায়গা জমি বেঁচে টেছে 60,000 টাকা এনে দিচ্ছে শ্বশুর আব্বার হাতে। শ্বশুর আব্বা আবার মেয়েটারে পাঠায় দিছে ঢাকায় তার শালির বাসায়, কারণ ও তো মাথা খারাপ স্ত্রী, রাগারাগি যতই হোক, রাত হলে তো রাগারাগি শেষ। এখন শাশুড়ির কাম্মা, বোন নাম কয়, কই ও তো খালার বাসায় বেড়াতে গেছে, তুমি তো বাড়ি ছিল অনেকদিন, এই জন্য এই ফাঁকে ওরে ঢাকায় পাঠায় দিছি। তো ওরা আসতে কন, আমি যাবো, আমি চলে যাবো আমার খালা শাশুড় বাড়ি। হয় তাই হয়, নতুন জামাই, তারা তোমারে নিনি, তুমি সে বাড়ি যাবা কেন? অনেক কিছু করে মোটামুটি রাখিছে। সপ্তাহ খানেকের মধ্যে শাশুড়ি একদিন বলতেছে, বাবা তুমি কিছু মনে করে না, এই কাগজটায় তুমি একটু সই করো, তালাক না। ও তো হাউমা করে কেন্দ্রে দিচ্ছে, কন কি আমি বিদেশে যাবে? কয় না, ওই টাকাটা হলো দেনমোহরের টাকা, ওই 50,000 টাকা দেনমোহর ছিল সেইটা, আর ওই 10,000 টাকা হলো খোরপোশ বাবদ, ওই সেইটা মোটামুটি তুমি সই করে দাও। কিছু বুঝেছেন আপনারা? সই করে দিল, সই করে টরে দিয়ে এখন তো ওই যে আমার ছাত্র এসে আমারে কোন সময় বুঝিছে সব চলে যায়। তুমি বাপের বাড়ি ফেলায় তুমি বউ মারো, বউ ডাকা তোমার বউ নাকি আর কারো মাইয়ে? তুমি যা পৃথিবীতে এখানে ক্ষমতা দেখা, তুমি যে আলেমদের মারো, আলেমরা কিছু বললে তাদের উপরে তুমি রাগ করো, মসজিদের ইমাম সাহেব যদি বলে ভাই এ কাজ করো, তুমি তার উপরে রাগ হয়ে যায়। এ তো আল্লাহর প্রিয় মানুষ আলেমরা। হয়তো দেনমোহরের টাকাটা নেওয়ার জন্য একটু দেরি আর কি, দেনমোহরের টাকাটা নেওয়ার জন্য একটু দেরি হতেছে, যে বাবা আমি তোমার বিদেশে পাঠা দেবো, তুমি অর্ধেক দাও, আমি শৌর হিসেবে অর্ধেক দেবো। কিন্তু মূলত তো বিদেশের টাকা না, ওটা তো কথা পায় না রে, কিসের টাকা? কষ্ট হলো বুঝতে। আমি পরীক্ষা নেব, আলেমরা তো আখেরাত দেখতে পায়, আলেমরা তাই তো বলে ঘুষ খাবেন না, তাই তো আলেমরা বলে সুদের কাছে যাবেন না, তাই তো আলেমরা বলে অন্যের জমি দখল করবেন না। আর এই কথাগুলো শুনলে আপনাদের খারাপ লাগে, আলেমদেরকে আপনারা রাগ করে খারাপ কথা বলেন। আপনি জানেন তো এই বাড়িটা কার? আল্লাহ তাই জানায় দিলেন, এই পৃথিবীতে তোমরা ছিলে, ও আমার জামাই বাবাজি তুমি এই বাড়ি ছিলে না, আমি তোমার মেয়ে দিয়ে তোমার এই বাড়ি থাকতে দিছি, তার মানে তুমি আমার মেয়ের আমার সামনে মারবা? হ্যাঁ মারবা? আমার খাবা, আমার ঘরে শুবা, আমার বিছানায় খাবা, আমার মেয়ের সাথে মেলামেশা করবা আমার সামনে, এরপর আমার মেয়েরে মারবা? কিছু বোঝা যায়? তাহলে বাবাজি তোমার আমি বিদেশে টাকা, তো বিদেশ হঠাৎ টাকা লাগবে 1,20,000, তুমি 60,000 দাও, আমিও 60,000 দিই। মানে কি পাগলের পাগল, বাড়ি যে বাপরে কইয়ে বাগের জায়গা পেয়েছে 60,000 টাকা মাফ করে দিল। আরে মাফ তো আমি করে দিলাম, কিন্তু তোর হবে কি সেটা আমরা তো মাফ করে দিলাম। মাঝে মাঝে ফেসবুক নামক একটা কিতাব আছে না, ওই ফেসবুক শরীফই মাঝে মাঝে তার ছবি দেই, দেখলে আমার ওই কথাটা মনে পড়ে যে মনির হুজুর কি আমার চেয়ে বেশি বোঝে? না বুঝবো, আমি বুঝি না, আমি তোমার